সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। শেখ হাসিনা সরকার পতনের আগ থেকে আন্দোলনকে ঘিরে নানা অপপ্রচার চালাচ্ছে পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমগুলো। কখনো উগ্রপন্থীদের উত্থান, কখনো সংখ্যালঘু নির্যাতনের খবর ছড়িয়ে খাটো করা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান। ভারতের মূলধারা গণমাধ্যমেও প্রচার হয়েছে শেখ হাসিনার দেয়া বিবৃতি। গণমাধ্যমের শক্তিকে ব্যবহার করে ভারতের অপপ্রচার ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বিশ্বব্যাপী। বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানোর পেছনের লক্ষ্য কি শুধুই শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করা, নাকি অন্য কোনো কারণ আছে ভারতের? তা বুঝতে আজকে আমাদের বিষয়ে নির্ধারণ করা হয়েছে অপপ্রচারের নেপথ্যে। আর এ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক, এবং সামান্তা শারমিন, মুখপাত্র, জাতীয় নাগরিক কমিটি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। সেজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আমরা আলোচনায় আসবো। প্রথমেই সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, আপনার কাছে জানতে চাই যে আজকে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের বা নেতাদের সঙ্গে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন। এটি কি ভারতীয় প্রচারের অপপ্রচার যেটি চলছে তার বিরুদ্ধে একটি বার্তা হিসেবে বিশ্ববাসীর কাছে যাবে কিনা? ধন্যবাদ আপনাকে, সামান থেকে শুভেচ্ছা। অবশ্যই যাবে। প্রথমত হচ্ছে যে বাংলাদেশে কোনো সমস্যা থাকলে সেটা বাংলাদেশের মানুষই সমাধান করবে। আমরা যদি অন্য দেশের সহায়তা না চাই, তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারোরই কিছু বলার নেই, বলা উচিত নয়। 5 আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান, এটি বাংলাদেশের মানুষই করেছে। সুতরাং এর সঙ্গে মানে বহিঃশক্তির সম্পর্ক বা অন্য কোনো জনগোষ্ঠীর, অন্য কোনো ধর্মীয় গোষ্ঠীর সম্পৃক্ততা করার মানসিকতা হচ্ছে খুবই কী বলে অগ্রহণযোগ্য, পরিত্যাজ্য। এখন ভারত যেটি হচ্ছে, ভারতের যে সমস্যাটা হচ্ছে যে এই 5 আগস্টের পরিবর্তনটি তারা মনে প্রাণে মানতে পারেনি। সুতরাং মানতে না পারার কারণে সেখানকার নীতি নির্ধারক সরকার, রাজ্য সরকার, এমনকি থিঙ্ক ট্যাঙ্ক এবং গণমাধ্যম এক ধরনের প্রচারণা চালাচ্ছে। তবে সব গণমাধ্যম চালাচ্ছে তাও না, আবার সব রাজনৈতিক নেতা যে অপপ্রচার করছেন তাও নয়। এর মধ্যেও তবে অপপ্রচারের মাত্রাটা বেশি, সে কারণে হয়তো তাদের যে যৌক্তিক যারা কথাবার্তা বলেন সেটি হারিয়ে যায়। এখানে কয়েকদিন আগে বে অফ বেঙ্গল সম্মেলন হয়েছিল, সেখানে ভারতীয় কূটনীতিকরা আসছিলেন, এখানকার হাইকমিশনের কথা বলছেন। ভারতীয় কূটনীতিকরা মানে থিঙ্ক ট্যাঙ্কের সদস্য যারা সাবেক কূটনীতিক বা অধ্যাপক, তারা কিন্তু বাস্তবতার আলোকেই করেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক নবায়নের কথা বলেছেন। সুতরাং আমাদের কিন্তু খুব ধৈর্যের সঙ্গে পরিস্থিতি দেখতে হবে, মোকাবেলা করতে হবে। সংকট সমস্যা আসলে সেটা সমাধান করতে হবে। একটা বিষয় আপনি বলছেন যে ভারত আসলে মানতে পারছে না, কিন্তু মানতে না পারার পেছনে কি শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করা, নাকি বাংলাদেশের আসলে যে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে, গণ অভ্যুত্থানকে তারা একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার মনে করছে, নাকি আসলে বাংলাদেশকে কলোনাইজ করতে তারা পছন্দ করে? আপনার কি? না, এইসব হচ্ছে মানে আমরা বলতে পারি নানা রকম। এটা মানে ভারত যদি তাদের ন্যূনতম বাস্তব জ্ঞান থাকে, বাস্তব বুদ্ধি থাকে, তাহলে এগুলো ভাবার কোনো কারণ নেই। একটাই তারা ভারত বলতে পারে যে বাংলাদেশের সরকার পরিবর্তনে তাদের কোনো শঙ্কা দেখা দেয় কিনা, তাদের বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, তাদের নিরাপত্তা, যদি এরকম কোনো আশঙ্কা থাকে সেটি বলতে পারে। এর বাইরে তাদের বলার কিছু নেই। আর 5 আগস্ট যে ঘটনা ঘটেছে, যে ছাত্রগণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সাবেক সরকার বিতাড়িত হয়েছে, সেই সরকারের প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই। আর সুতরাং ভারতও সেটি চিন্তা করে বলে মনে হয় না। একটা হতে পারে তাদের যে, এবং যদি সেটি চিন্তা করতো, সাবেক সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করার চিন্তা করতো, তাহলে পররাষ্ট্র সচিবকে পাঠাতেন না। আমাদের মধ্যে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব ছিল যে এই বিশেষ করে গত কয়েকদিনের ঘটনা প্রবাহে যে ভারতে পররাষ্ট্র সচিব আদৌ আসবেন কিনা। কিন্তু তারা কর্মসূচি মানে তারা সফরসূচি ইতিমধ্যে ঘোষণা করেছেন। সম্ভবত 9 তারিখ বৈঠক হবে। সুতরাং এটি ইতিবাচক মনে করি। এটা তো একটা রুটিন, যেমন এফওসি যেটা ফরেন অফিস কনসালটেশন, সেটা তো একটা রুটিন ওয়ার্ক, প্রতি বছরই করতে হয়।
কিন্তু এর কোথাও যে বাইরে আমি যেটা কখন- বলতে চাচ্ছি না, যে না। স্বীকৃতি, যেমন শেখ হাসিনাকে যে একজন গণহত্যাকারী হিসেবে তারা হত্যাকারী হিসেবে স্বীকৃতি না দেওয়ার বিষয়টি নানা সময় আলোচনা আসছে, বা তারা একজন গণহত্যাকারীকে অবস্থান করতে দিচ্ছে তাদের দেশে। না, সেটা কূটনৈতিকভাবেই কিন্তু এই লড়াইটা চালাতে হবে আমাদের। আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু এখনও তাকে ফেরত দেওয়ার কথা বলা হয়নি। পররাষ্ট্র দপ্তর বলছে যেহেতু আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে কোনো বার্তা দেওয়া হয়নি, তারা সেটি যায়নি। সুতরাং আহ, ভারতের পক্ষ থেকে উস্কানি হতে পারে, কোনো রকম নানা রকম অপপ্রচার হতে পারে, কিন্তু আমাদের মাথা ঠিক রেখে কিন্তু এগোতে হবে। কারণ এখানে আমাদের জাতীয় স্বার্থের, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এবং আমাদের যে কাজটি প্রধান উপদেষ্টা গত 3 দিন ধরে করেছেন, আমি মনে করি এটি একটি মানে সার্বভৌমত্ব, নিরাপত্তা জনগণের। তা আমাদের জনগণ যে এক আছে, এই কথাটি, এই বার্তাটি তাদেরকে দেয়া, এবং 17 কোটি মানুষের মধ্যে বা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এটি ভারত কেন, যুক্তরাষ্ট্রও সাহস পাবে না। ধন্যবাদ। সামান্তা শারমিন, আপনার কাছে আসতে চাই যে গতকাল রাজনৈতিক দলের প্রতিনিধিরা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে, এবং সেখানে আপনাদের প্রতিনিধিও ছিল জাতীয় নাগরিক কমিটির। সেখান থেকে আসলে কি এই বার্তাতে স্পষ্ট হয়েছে আপনাদের নিজেদের মধ্যে অনেক সময় প্রশ্ন তুলছিলেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনাদের আদর্শগত জায়গা থেকে কিংবা রাজনৈতিক অভিলাষের জায়গা থেকে অনেকে আসলে বিচ্যুত হয়ে পড়ছে, আপনারা কি আসলে ঐক্যবদ্ধ রাজনৈতিক পরিসরে সেটা কি বোঝা যাচ্ছে কিনা এখন, বা আপনাদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা এখন কেমন? ধন্যবাদ। আমরা আসলে এই ধরনের ঐক্যের ডাকে সবসময়ই আমরা সামিল হতে প্রস্তুত, এবং বেসিক্যালি আমাদের গত 3 মাসের কার্যক্রমে আমরা আসলে ঐক্যের ডাকটাই, আহ্বানটা আমরাই বেশি জানিয়েছি। এই কারণে জানিয়েছি যে আমরা মনে করি যে, এখনও মনে করছি, এবং আমরা চাই যে এটার মনে করাটা আমাদের জন্য ব্যাকবাইটিং না হোক, যে অভ্যুত্থানকারী সকল শক্তিকে আমরা যে একসাথে নিয়ে পুনর্গঠনের কাজটা করতে চাচ্ছি, এটা মানে আমরা যে বলছি এটা আমরা সিরিয়াসলি মিন করে বলছি। তো এই জায়গায় আসলে সকল ধরনের অভ্যুত্থানকারী শক্তি যখন একটা প্ল্যাটফর্মে থাকে, এবং যখন ঐক্যের ডাকটা সাড়া দিয়ে সকলে যখন একত্রিত হয়, তখন এটা আমরা মনে করি যে দেশটা যখন পুনর্গঠনের প্রশ্নে আরেক ধাপ এগিয়ে গেল। কিন্তু আমরা মনে করি যে এখানে আমাদের যে প্রতিনিধিরা ছিলেন, আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব ছিলেন, তারা আসলে ওখানে খুবই সৌহার্দ্যপূর্ণ মিটিং করেছেন, এবং আমরা মনে করি যে আমরা যে ঐক্যের ডাকটা বারবার দিচ্ছি, এবং অভ্যুত্থানকারী প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, তারা যে ডাকটা দিচ্ছেন বারবার, এটা একটা সিরিয়াসলি আমাদের এই রাজনৈতিক পরিমণ্ডলে পরিগণিত হয়েছে বলেই আমরা মনে করি। এই কারণেই তারা আসলে আমাদের যে ঐক্যের যে আহ্বান ছিল, সেটাতে সাড়া দিয়ে তারা আসলে সরকারের সাথেও এক ধরনের এক ধরনের কি বলে এটাকে, এই বিষয়টা কোঅপারেশন কি- করছেন। আচ্ছা, এই বিষয়টা কি গতকাল তো সব রাজনৈতিক দলগুলো আসলে অংশগ্রহণ করেছে, আপনারাও সেখান থেকে গিয়েছেন, এটা কি এক ধরনের আপনাদের রাজনৈতিক একটা অবস্থান যে সক্রিয় হচ্ছে, সেটা কি বুঝে নিব আমরা? আমরা তো রাজনৈতিকভাবে সক্রিয়। আমরা বলেছি যে আমরা আমাদের অভ্যুত্থানকে আমরা রাজনৈতিক একটা অ্যাকশন বলছি। আমরা বলছি যে আমাদের জাতীয় নাগরিক কমিটি, আমাদের জায়গা থেকে আমরা বলেছি এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও সেম কথাই বলেছে। আমরা দেখেছি যে ওনারা অরাজনৈতিক কিছু, এটা কিছু বলছেন না, এবং আমরা দেখছি যে এখানে রাজনৈতিক পরিমণ্ডলে আসলে বিভিন্ন বিষয়ের ফয়সালা সমাধা হওয়ার ব্যাপার আছে। আমরা বারবার বলেছি যে নির্বাহী আদেশে অমুক নিষিদ্ধ করে দেওয়া তমুক, আমরা মনে করি যে এটা আসলে এইভাবে করার বিষয় না। বিচারিক প্রক্রিয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, সেই সাথে হচ্ছে রাজনীতির মাঠে আসলে ফয়সালা হওয়ার বিষয় আছে নানান কিছু। আমরা সবসময় রাজনৈতিক যে আমাদের সিদ্ধান্তগুলো আমরা চাই যে রাজনীতির মাঠ থেকেই আসুক, এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের সকল কার্যক্রমই রাজনৈতিক। আমরা মনে করি এটা কোনো সামাজিক কার্যক্রম আমরা চালাচ্ছি না। একটা বিষয় হচ্ছে যে আপনারা আওয়ামী লীগ প্রশ্নে বারবারই শুরু থেকে এটা বলে আসছেন যে রিডেমশন দেন রিকনসিলিয়েশন, প্রথমে মুক্তি, তারপরে আবার একীভূতকরণ প্রক্রিয়া। আমরা দেখছি যে যুক্তরাজ্যে 8 আগস্ট যুক্তরাজ্যে আওয়ামী লীগ একটি সমাবেশ করতে চাচ্ছে, এবং সেখানে শেখ হাসিনা ভার্চুয়ালি যোগদান করবে। এই পরিপ্রেক্ষিতে বা আপনার দেশের মধ্যে অনেক সময় বিভিন্ন আন্দোলন দেখছেন যেখানে পতিত স্বৈরাচারের সরকারের দোসরদেরকে দায়ী করছেন, আপনারা কি মনে করেন যে এখন রিডেমশনটা হয়েছে, মুক্তি পেয়েছেন আপনার আওয়ামী লীগ থেকে? না, আমরা এটা এখন মনে করি না। আমরা মনে করি যে শুধুমাত্র একটা ব্যক্তিকে আমরা সরাইতে পারছি, এবং সেই ব্যক্তিটাও আবার আরেক জায়গায় পুনর্বাসিত হয়েছে। এখন আমরা চাচ্ছি যে পুরো সিস্টেমটা চেঞ্জ হোক, কিন্তু সিস্টেমের যে ফ্যাসিবাদী ব্যবস্থা কতটুকু পর্যন্ত যায় সেটা আমরা এখনো আইডেন্টিফাই করার জন্য সেই রাজনৈতিক মাঠ আমরা এখনো মনে করি না যে গুছাইতে পারছি আমরা। এবং আমরা মনে করি যে এখানে আসলে সবার অংশগ্রহণটা, এই রিডেমশন রিকনসিলিয়েশনের যে প্রসেস, এটা ছাড়া আসলে কিভাবে সম্ভব? 15 বছরে তো এটা প্রত্যেকটা ধাপে যেটা আমরা বলি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করা,
এটা তো প্রত্যেকটা ধাপে যেভাবে পৌঁছে গিয়েছে, এইখানে আসলে আমাদের সকলের সচেষ্ট হওয়া ছাড়া আমরা আসলে ওই মানুষগুলাকেই খুঁজে পাবো না। অপরাধী মানুষগুলাকেও খুঁজে পাওয়ার জন্য আমাদের সামাজিক সংহতি প্রয়োজন, রাজনৈতিক সংহতি প্রয়োজন। আমরা সেটার ব্যাপারে আমরা কনসার্ন। আমরা মনে করি যে ওই যে প্রসেসটা আসলে প্রয়োজন, যে তার অপরাধের মাত্রা অনুযায়ী, প্রত্যেকের অপরাধের মাত্রা অনুযায়ী সে মানবাধিকার নিশ্চিত করে শাস্তি পাবে, এই জায়গাটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা মনে করি না যে রাজনৈতিকভাবে ফয়সালা হলো। নানা ধরনের অপপ্রচার, ষড়যন্ত্র মানে আপনাদের ভাষাই তারা করে যাচ্ছে, সেক্ষেত্রে রিকনসাইল করবেন কিভাবে, তাদেরকে আবার সমাজে একীভূত করবেন কিভাবে? আমরা মনে করি যে প্রথমত আমরা দেখেছি যে আসলে কোনো ধরনের অনুতপ্ততা বোধ নাই। আওয়ামী লীগ যারা এত বছর করেছেন এবং আওয়ামী লীগের প্রত্যেকটা এই 3টা অবৈধ নির্বাচন যারা করেছে এবং তাদেরকে ফ্যাসিলিটেট করেছেন, যারা পার্টিসিপেট করছেন মানে স্বতন্ত্র এবং আওয়ামী লীগের ছায়াতলে, তাদের কোনো ধরনের কোনো মানে অনুতপ্ততা বোধ আমরা দেখি না। তো প্রাথমিকভাবে এটা আমাদেরকে হতাশ করে। আমরা মনে করি যে এই জিনিসটা আসলে চেঞ্জ হওয়া প্রয়োজন। এই জন্য আমরা জাতীয় ঐক্যের ডাক বারবার দিচ্ছি, কারণ আমরা যদি সংহত থাকি তাহলে হচ্ছে অনুতপ্ততার বোধ যেটা আসলে এখন আসছে না সেটা শীঘ্রই আগায় আসবে। কারণ অনুতপ্ততার বোধের পরে আপনি তাকে সমাজে ইনক্লুড করবেন কিনা, বিচারিক প্রক্রিয়া, এই সব কিছু আছে। কিন্তু যে আসলে অনুতপ্ত না, এখনও ছাত্রলীগের আমরা নানান ধরনের পোস্ট দেখি। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও ছাত্রলীগের নানান ধরনের পোস্টের নেতাকর্মীরা ঘুরে বেড়াচ্ছেন এবং আমরা সমাজেও তাই দেখি। কিছু কিছু জায়গায় এমন আছে, এমন একটি যে এখনও চাঁদাবাদী আওয়ামী লীগের নেতাকর্মীরা করছে। তো এই যে সিচুয়েশনগুলো, সামাজিকভাবে যদি আমরা সংহত না থাকি তাহলে তারা এই যে অভ্যুত্থানকে বিফল করার যে প্রক্রিয়া সেটা তারা চালু করবে। আমরা মনে করি দ্রুততম সময়ে আমাদেরকে সংহত থাকতে হবে এবং তাদের যে অনুতপ্ততার বোধ যেটা তারা আসছে না সেটাকে দ্রুততম সময় আগায় আনতে হবে। আর ভারতীয় অপপ্রচারের একটা বড় কেন্দ্রবিন্দু সংখ্যালঘু জনগোষ্ঠী, মানে কেন্দ্র করে তারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। এবং আপনি জেনে থাকবেন যে জেনেভা ফোরামেও বাংলাদেশের এই সংখ্যালঘু বিষয়টি উত্থাপিত হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টে অল পার্লামেন্টারি গ্রুপের সভায় উপস্থাপিত হয়েছে। এই বিষয়টা আসলে বাংলাদেশের যারা সংখ্যালঘু তাদেরকে নিরাপত্তা কিংবা তাদেরকে যে তাদের মধ্যে যে এক ধরনের, আজকে বলেছেন একজন বৌদ্ধ ভিক্ষু যে অনেকের মধ্যে হয়তো ক্ষোভ থাকতে পারে, এটা নিরাময় করার জন্য আপনাদের পক্ষ থেকে, রাজনৈতিক পরিসর এবং সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ হওয়া উচিত? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে বাংলাদেশে পুরো সম্প্রীতির যে সিচুয়েশনটা, এইটা আমরা মনে করি যে এখানে আমাদের আক্তার হোসেন একটা কথা সবসময় বলে যে এখানে যদি একজন হিন্দু, একজন যে অন্য ধর্মের যে কেউ সেফ হওয়ার আগ পর্যন্ত আমরা বলতে পারবো না যে একজন, আমরা সবাইকে যদি সেভ করতে পারি একমাত্র তখনই আমরা বলতে পারবো বাংলাদেশ একটা সেফ কান্ট্রি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে সুযোগ নেওয়া হচ্ছে নানানভাবে। এই যে একটা ভালনারেবল কিছু কমিউনিটি আছে তাদেরকে ব্যবহার করে এখানে হচ্ছে অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ এবং পরবর্তীতে যে পুনর্বাসন প্রক্রিয়া এটা এক ধরনের চালু আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আওয়ামী লীগের সবচেয়ে সন্ত্রাসী মানুষটার ধর্ম পরিচয় কি এটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। সে যে আওয়ামী লীগের সন্ত্রাসী এটা গুরুত্বপূর্ণ হচ্ছে না। তো এই জিনিসগুলো আমাদেরকে ট্যাকেল করতে হচ্ছে। কিন্তু ইন দ্য মিন টাইম আমরা আসলে চাই যে সম্প্রীতির অবস্থানটা থাকুক এবং আমরা এই কারণে আমরা উদ্যোগ নিচ্ছি। আমরা এর মধ্যে বেশ কয়েকবার আমরা বিভিন্ন জায়গার আলেম ওলামাদের সাথে বসেছি, সুন্নি কমিউনিটি এবং কমিউনিটি, সব কমিউনিটির আলেম ওলামাদের সাথে আমরা কনভারসেশন করছি এবং হচ্ছে মাজারের যারা আছেন তাদের সাথেও আমরা কনভারসেশন কন্টিনিউ করছি এবং সেই সাথে পুরোহিত এবং যারা বৌদ্ধ ভিক্ষু আছেন তাদের সাথে এবং যারা খ্রিস্টান কমিউনিটি আছে তাদের সাথে আমাদের রেগুলার যোগাযোগ হচ্ছে। আমরা চাই যে তাদের সাথে এই রেগুলার যোগাযোগের মধ্য দিয়ে আমরা এমন একটা মঞ্চের সিদ্ধান্তে আসতে পারবো যেই মঞ্চের মাধ্যমে আমরা আসলে সম্প্রীতির যে মনোভাব, এবং এটা আসলে ডিবাঙ্ক করা প্রয়োজন, মানে পুরো বিশ্বে যেটা চলছে এটা আসলে ডিবাঙ্ক করার জন্য এরকম একটা আমাদের মঞ্চ প্রয়োজন। আমরা সেই মঞ্চের জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং তাদের সবার সাথে এবং পুরো সব কয়টা কমিউনিটির সাথে আমাদের খুবই ক্লোজ যোগাযোগ আছে। আমাদের নিজেদের কমিউনিটিতে দলিত কমিউনিটির 2 জন আছেন, একজন তেলেগু কমিউনিটির আছেন এবং এই যে আমরা চেষ্টা করছি যে সবাইকে একীভূত রাখার, কারণ আমরা মনে করি অভ্যুত্থানের সময় প্রত্যেকটা মানুষ আসলে মাঠে ছিলেন। এদেরকে একীভূত রাখতে না পারলে আমরা মনে করি না যে আমরা সামনের পুনর্গঠনের প্রক্রিয়াটা আসলে আমরা চালু করতে পারছি। অসংখ্য ধন্যবাদ। সোহরাব হাসান, আপনার কাছে জানতে চাই যে মিশিগান ইউনিভার্সিটির একটা গবেষণা দেখছিলাম এই বছর মার্চে পাবলিশ হওয়া, সেখানে বলা হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে বেশি ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন ছড়ায় ভারতের গণমাধ্যমগুলো, প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলো। এবং আমরা দেখছিলাম যে জেনেভা ফোরামেও এই 27 নভেম্বর বা 28 নভেম্বর আমাদের যে দূতাবাস, রাষ্ট্রদূত আছেন বা স্থায়ী প্রতিনিধি আছেন জাতিসংঘে, তাকে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতে অনেকের অনেক প্রশ্ন আছে। ব্রিটিশ পার্লামেন্টের অল পার্লামেন্টারি গ্রুপেও 2 জন এমপি বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই যে ভারতীয় গণমাধ্যমের যে একটা শক্তি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে, এটা কি আসলে আশঙ্কাজনক কিনা, কিংবা এটাকে ব্যাটেল করার জন্য সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় কি ধরনের পদক্ষেপ নিতে পারে? ধন্যবাদ। এটি যে শুধু গণমাধ্যমের মানে সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের দ্বারা ছড়িয়ে পড়ছে তা না। এর পেছনে ভারত সরকার তার এস্টাবলিশমেন্ট মানে সরকারের যে রাষ্ট্রযন্ত্র যে সেটাও কাজ করছে, তাদের কূটনৈতিক তৎপরতা, তাদের বহির্বিশ্বের সাথে তাদের সম্পর্ক, এবং ভারতের যুক্তরাষ্ট্র সহ ইউরোপ যুক্তরাষ্ট্র সহ অন্য অন্য দেশেও তাদের একটা শক্ত অবস্থান আছে। তাদের জনবল, তাদের বংশোদ্ভূত জনগোষ্ঠী, এবং যারা সমাজের উঁচু স্তরে মানে অবস্থান কথিত উঁচু স্তরে মানে আচ্ছা যে একটা সামাজিক অবস্থান আছে। যেমন যদি ট্রাম্প না জিততেন তাহলে তো ভারতীয় বংশোদ্ভূত একজন নাগরিক মানে President হতেন। কমলা হ্যারিস তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতেন। তা আমাদের সব অপপ্রচারের কে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য মাধ্যমে এত মানে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন হচ্ছে, সেটার জবাব হচ্ছে প্রকৃত ঘটনাটি তুলে ধরা, কোনো ঘটনা আড়াল না করা। এবং প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন বা সামান্তাও যে বললেন যে আমাদের মধ্যে যদি সম্প্রীতি, সৌহার্দ্য এবং যারা সংখ্যালঘু যে কোনোভাবে ধর্মীয়, জাতিগত, পেশাগত, সামাজিকভাবে প্রান্তিক, অর্থনৈতিকভাবে প্রান্তিক, সেই জনগোষ্ঠীর আস্থাটা অর্জন করতে হবে, তাদেরকে সঙ্গে নিতে হবে, মানে একসঙ্গে নেয়া। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু একটা যেটা নাগরিক কমিটিও এটি খুব গুরুত্ব দিচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে অবস্থান, অর্থাৎ যে বৈষম্য চলে আসছে, রাজনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সব বৈষম্যের অবসান ঘটানো। আপনি যতটা অবসান ঘটাতে পারবেন তত মানুষকে টানতে পারবেন। 5 আগস্ট যত মানুষ এসেছে, পহেলা জুলাই তো তত মানুষ আসেনি। সুতরাং এই যে উদ্দেশ্যে এসেছে, যে লক্ষ্য নিয়ে এবং যে আদর্শ নিয়ে, সেই আদর্শ বাস্তবায়ন করাটাই হচ্ছে প্রথম জবাব দেয়া। ভারতও জানে, এবং আমি বলছি কিছু কিছু ভারতীয় গণমাধ্যম কিন্তু আবার সত্য কথা বলেছে যে ভারত যেসব প্রচার করেছে, বিভিন্ন মাধ্যমে যেসব প্রচার করেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে, এই তথ্য সঠিক নয়। শশী থারুর, কংগ্রেসের এক নেতা, Right. তিনি কিন্তু মমতার যথোচিত জবাব দিয়েছেন, যেখানে শান্তিরক্ষী বাহিনী আনার প্রস্তাব দিয়েছিলেন। মানে এটা তো ভয়ঙ্কর, কারণ বাংলাদেশে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আবার ইন্টারনাল পলিটিক্স আমরা দেখছি যে মহারাষ্ট্রের নির্বাচন, ঝাড়খণ্ডের হ্যাঁ, নির্বাচন, ওইটা সেই সব এবং নির্বাচন বাংলাদেশে মমতার চলে এই আসছে। প্রস্তাব, মমতা সাম্প্রদায়িক নন। মমতার এই প্রস্তাবের পিছনে হচ্ছে ভারতের ভোটের রাজনীতি। আগামী বছর পশ্চিমবঙ্গের নির্বাচন, এই বাংলাদেশ বিরোধী তৎপরতা চালিয়ে রাজনীতি করে বিজেপি যাতে কোনো সুবিধা না পায়, বাড়তি সুবিধা না নিতে পারে, অর্থাৎ তার জন্যে তার নির্বাচনের জয়টা হুমকির মুখে না পড়ে, এ কারণেই কিন্তু আগ বাড়িয়ে এটা বলা। আমি মনে করি যে আমাদের কূটনৈতিক পর্যায়েও এই যে প্রস্তাব, এর জবাব দেওয়া উচিত, এটাকে নাকচ করা উচিত, প্রত্যাখ্যান করা উচিত, নিন্দা করা উচিত, এবং করেছেও। আমাদের ইতিবাচকভাবে দেখতে হবে। ওই কেক মানে ভারত বা অন্য কোনো দেশ বললে, আপনি জেনেভার কথা বললেন, যুক্তরাজ্যের সর্বদলীয় যে ককাস, তাদের সদস্যরা বাংলাদেশের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে তো ট্রাম্পও বলেছিলেন, কিন্তু তাতে বাংলাদেশের অবস্থা কি অবনতি হয়েছে? কিন্তু মানুষ দেখেছে ট্রাম্প যেটা বলেছেন এটা সত্য নয়। আমরা এটাই প্রমাণ করতে চাই, সেটা যুক্তরাষ্ট্র হোক, যুক্তরাজ্য হোক, ভারত হোক, তাদের অপপ্রচার সত্য নয়। এটা আমাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে, আমাদের সম্প্রীতি দিয়ে, সৌহার্দ্য দিয়ে, এবং আমাদের সামনের কর্মসূচি সবাইকে অন্তর্ভুক্ত করে আমাদের যে আমাদের দুর্বলতা যদি একটু উল্লেখ করেন, যেমন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তিনি গতকালকে এক জায়গায় বলেছেন যে বাংলাদেশে একটা 24 ঘন্টার
ইংরেজি গণমাধ্যম খুবই দরকার, অর্থাৎ ইংরেজি টেলিভিশন অনেক দরকার। হ্যাঁ, এটা আমাদের গণমাধ্যমগুলোকে আসলে প্রপার ডিউটি পালন করতে পারছে না, এই যে প্রপাগান্ডাগুলো হচ্ছে শুধুমাত্র সেগুলো ডিবাঙ্ক করার জন্য। শুধু গণমাধ্যম না, আমরা একটা কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে নেই, অস্বাভাবিক পরিস্থিতি। একটা ছাত্র গণ অভ্যুত্থান ঘটেছে। অভ্যুত্থানের পর এটি এমন তো হয়নি যে একটি নির্বাচিত সরকার আর একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। এটি একটি অন্তর্বর্তী সরকার, তাদেরও তো সামাজিক রাজনৈতিক ভিত্তি নেই। রাজনৈতিক ভিত্তি হচ্ছে এই গণ অভ্যুত্থান, এবং কিছু কিছু ক্ষেত্রে তো মানে কি বলে, মানে সমন্বয়ের অভাব ছিল। এবং আশা করি যে এই ভারতের এই ঘটনাটাই, মানে ভারতের যে বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় কিন্তু এই এই যে যেটুকু দূরত্ব সম্প্রীতি। ছিল সেই দূরত্বটা কাছে এসেছে বলে মনে করি। অর্থাৎ অন্তর্বর্তী সরকার, আন্দোলনকারী ছাত্র নেতৃত্ব এবং রাজনৈতিক দলগুলো আজকে কিন্তু এক সুরে কথা বলছে। দুদিন আগেও কিন্তু এক ধরনের মানে পারস্পর এক পক্ষের কথায় মনে হতো যে তারা অন্য পক্ষকে সন্দেহ করছে বা অন্য পক্ষকে বিশ্বাস করছে না, কিন্তু আজকে এই যে এক এক সুরে কথা বলা, অর্থাৎ জাতীয় স্বার্থের প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে এবং সামনে এগোনোর প্রশ্নে, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রশ্নে, সামান্তা যে কথাটি বলছেন খুবই, যে 5 আগস্টের যে বাস্তবতা, এটি যদি কেউ না অস্বীকার করে তাহলে তার রাজনৈতিক অপমৃত্যু এবং তার মানে সেই অপমৃত্যু যদি আওয়ামী লীগ আনতে চায় সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি অবশ্যই তাদেরকে অনুশোচনা করা উচিত, অনুতপ্ত হওয়া উচিত। এখনো তো অনুতপ্ত হওয়ার মতো কিছু আচ্ছা, আমরা না দেখিনি। হলে মানুষ দেখবে, সে কথাটাই বলা যে মানুষের কাছে মানুষ তো সেটি ভালোভাবে নেয়নি বলেই তো রাস্তায় নেমে না, আসে। একটা বিষয় হচ্ছে যে যেমন শেখ হাসিনা ভারতে বসে বসে এমন এমন বিবৃতি দিলেন যে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরিয়েছে, এবং সেটি ভারতের গণমাধ্যম অনেক ফলো করে চেপেছে। টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ, আনন্দবাজার, তারপরে মানে এরকম যে বিবৃতিগুলো, এগুলো যে যখন না, এটা তো আদালত আজকেই আদালত জি। একটি রায় দিয়েছে, বিশেষ করে বিদ্বেষমূলক কোনো বিবৃতি বক্তব্য প্রচার করা যাবে না। একই সঙ্গে অতীতের যেগুলো প্রচার হয়েছে সেগুলো সরিয়ে নিতে বলেছে। এখানে বলি যে এই যে বিদ্বেষমূলক বক্তব্য, এটা শুধু শেখ হাসিনার কেন, এটি কোনো নাগরিক তো দিতে পারে না, দেওয়া উচিত নয়, এবং সব নাগরিকের ক্ষেত্রে এটাই হওয়া উচিত। কারণ আমি এমন কোনো কথা বলতে পারি না যাতে আপনি আহত হন, বা অন্যের কোনো ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়। মানে এই বিদ্বেষমূলকদের এটি নাগরিক অধিকারের প্রতি আঘাত। জি। আপনি দেখেছেন যে প্রথম আলো ডেইলি স্টারের প্রতি হুম। যে ধরনের বিদ্বেষ, যে ধরনের মানে ঘৃণা ছড়ানো হয়েছে। মানে আমরা তো একটা গণতান্ত্রিক সমাজে বাস করি, তাহলে যদি কেউ বলতে পারে যে প্রথম আলো পড়বেন না, এই সময় টেলিভিশন দেখবেন না, এটা যে কেউ বলতে পারেন, তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু এটা বলতে পারে না যে এখানে এটি বন্ধ করে দিতে হবে। প্রথমত হচ্ছে 5 আগস্ট তো হলো যে গণতান্ত্রিক অধিকার ভোগ করবে প্রতিটি নাগরিক, জি। প্রতিটি মানে মানুষ, কিন্তু তার উপর যে আঘাত, আমি মনে করি যে সরকারের এ ব্যাপারে সরকার যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। সেটি প্রথম আলো, ডেইলি স্টার বা অন্য কোথাও হামলার ক্ষেত্রেও আপনি দেখেন যে সরকার কিন্তু তড়িৎ ব্যবস্থা Action নিচ্ছে। নিচ্ছে। ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে। আমি সামান্তা শামীমের কাছে দুইটি কঠিন প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনারা বলে থাকেন যে আমরা গণ অভ্যুত্থানের একটি প্ল্যাটফর্ম, এবং আমরা এটা তো স্পষ্ট যে বিদেশ থেকে, অর্থাৎ দেশের বাইরে থেকে, ভারত থেকে হোক কিংবা ইউরোপের বিভিন্ন দেশ থেকে হোক, অপপ্রচার বা এক ধরনের তৎপরতা চলছে। আমরা কিন্তু অতীতেও দেখেছি যে বিদেশ থেকে কার্যক্রম চালানোর পরে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং বহাল তবিয়তে এখন রাজনীতি করছে। সেরকম ঘটনা কি আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটতে পারে কিনা, এবং ঘটলে আপনারা কি করবেন? গণ অভ্যুত্থানের স্পিরিটকে কি সেটি ব্যাহত করবে না? এখন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কঠিন প্রশ্ন তো বটে। এখন অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই আমরা তো আমাদের অডিয়েন্সটা আমরা ব্যাখ্যা করেছি যে আমাদের এই অভ্যুত্থানে ছাত্ররা ছিল আমাদের নেতৃত্ব, কিন্তু তাদের সাথে ছিল তরুণ পেশাজীবীরা যারা কেবলমাত্র তার ছাত্রত্ব শেষ করেছে, এবং তাদের সংযোগই আমাদের এই মানে পেরিফেরিটা আমরা যে সাংগঠনিক স্ট্রাকচারে আসছি। এবং সেই সাথে আমরা কিন্তু মানে চিন্তা করছি যে আমাদের যে ডায়াসপোরা কমিউনিটি, সেই সাথে প্রবাসী যে কমিউনিটি আছে, তাদেরও এক ধরনের, তাদেরকেও আমরা চাচ্ছি যে তারা আমাদের সাথে ইনক্লুড হোক। এবং আপনার মনে থাকার কথা যে #রিভার্স ব্রেইন ড্রেইন একটা
ট্যাগলাইন চালু হয়েছিল এবং সেখানে অভূতপূর্ব সাড়া। এবং বেসিক্যালি আসলে আমাদের এখান থেকে যেই শিক্ষার্থীরা বিদেশে যাচ্ছেন তারা কেউই আসলে যেতে চান না, তারা আসলে দেশেই কাজ করতে চান, সবাই এখানে এসে কাজ করতে যাচ্ছেন, কিন্তু ওরকম একটা দেশ আমরা বানাতে পারছি না। তো আমি মনে করি যে এইখানে মানে আমাদের দেশটা পুনর্গঠনের জন্য এখানে এই যে তরুণ নেতৃত্ব এবং তরুণ যে সম্ভাবনা এবং যে মানুষগুলো আসলে আবার এসে কাজ করতে যাচ্ছেন, ওনারা ওখানে অনেক দক্ষ। এই মানুষগুলো যদি ওখানেই কাজ করেন, এই তরুণ নেতৃত্বরা যদি ওখানে কাজ করেন, আমরা অনেক কিছু হারাবো। আমরা আমাদের বাংলাদেশের জলবায়ু, মাটি, পানি, আকাশ বাতাসের মধ্যে তারা বেড়ে ওঠেন, আর এটা পাচ্ছে হচ্ছে অন্যান্য কান্ট্রি। আমরা চাই যে এটা আমাদের দেশেই কাজে লাগুক এবং তাদের এই যে তাদের যে পেট্রিয়টিজম আছে এটা তো আসলে হ্যাম্পার করছে আওয়ামী লীগ, এই পেট্রিয়টিজমটা নষ্ট করছে আওয়ামী লীগ। কিন্তু এটা তো আসলে খুবই ভাইব্রেন্ট এবং এটা আমরা দেখছি অভ্যুত্থানের সময় আমাদের যখন এখানে নেট ছিল না, তখন তাদের যে কমিউনিটি, ডায়াসপোরা যে কমিউনিটি, যে শিক্ষার্থীরা যারা ওখানে পড়াশোনা করছেন, তারা যে পরিমাণ মানে অ্যাক্টিভ ছিলেন, তারা যে পরিমাণ সাপোর্ট করেছেন অভ্যুত্থানকে, ওনারা মানে চোখের পানি ফেলতে ফেলতে ইমেল করেছেন এক এক জায়গায়। তো এই যে পুরো সিচুয়েশনটা, এটা যদি মানে এই জিনিসগুলো যদি আমরা মাথায় না রাখি, ওই সময় সিচুয়েশনটা যদি আমরা মাথায় না রাখি, তাহলে হচ্ছে আমরা যেটার কথা আমি বলছিলাম যে অনুতপ্ততার বোধ আপনি কিভাবে ক্রিয়েট করবেন, কারণ আপনাকে ওই সমুন্নত রাখার ওই স্পিরিটটা ধারণ করতে হবে এবং ওই বিষয়টা রাখতে হবে যে আমি যে কোনো মূল্যে এটা করব এবং আমি দরকার হলে আবার নামবো। আমরা তো দ্বিতীয় বিপ্লবের কথাও বলছি, আমরা বলছি যে যদি প্রয়োজনে আরেকটা অভ্যুত্থান করতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেই স্টেক হোল্ডার নিয়েছিল আওয়ামী লীগ, সেই স্টেকগুলো তো আমরা ক্লিন করতে পারিনি। আমরা তো এখনো বুঝতেছি না কোথায় কোথায় আছে এবং বিভিন্ন সময় মাথাচাড়া দিয়ে কারণ বাজারে এখনই তারা মিছিল করার সাহস পায়, মধুতে মিছিল করছে আরও 1 মাস আগে। মানে এটা অ্যাস্টাউন্ডিং যে কিভাবে এই সিচুয়েশনটা তো থাকার কথা না, কারণ যেই পরিমাণ শহীদ আমাদের, আপনি জাস্ট আমি এটা মেজার করার উদ্দেশ্যে না, কিন্তু আমরা যদি মানে নিজের মাথায় কম্প্রিহেন্ড করতে পারি যে আমাদের যে পরিমাণ শহীদ, যে পরিমাণ ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে, যে পরিমাণ আহত আমাদের হয়েছে, সেটার বিনিময়ে আমরা হচ্ছে 1 মাসও আমরা পারি নাই যে মিছিল ছাড়া আওয়ামী লীগের মিছিল নামাইতে পারবে না, এই সিচুয়েশন আমরা রাখতে পারি নাই। এটার কারণ হচ্ছে আমরা অন্যান্য দিকে মনোযোগী হয়ে গিয়েছিলাম। অভ্যুত্থানকে সমুন্নত রাখা এটা কোনো সহজ কাজ না, যেটা আমরা সবসময় বলি যে মুখস্থভাবে বলি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, কিন্তু এটা আসলে আমরা ফিল করি কতটুকু, কারণ আমাদের একত্রিত থাকা এবং আমাদের অ্যালার্ট থাকা প্রত্যেকটা মোমেন্টে এটা তো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যখনই আমাদের পার্সোনাল স্টেকগুলোতে এবং দলগত স্টেকগুলোতে আমরা মনোযোগী হয়ে যাব, তখনই এই জায়গাগুলো দুর্বল হতে শুরু করবে। এই জায়গাটা দখল নিবে কে? নেওয়ার জন্য তো বসে আছে তারা, এখনই মিছিল করছে, আর কত কিছু করার জন্য তাদের প্ল্যান ABCD বাকি আছে। তা আমরা মনে করি যে প্রত্যেকটা প্ল্যান ঠেকানোর জন্য আমাদেরকে একত্র থাকতে হবে এবং যে কোনো কিছুর বিনিময়ে পুনর্গঠনের প্রশ্নে আমাদের এই প্রসঙ্গে আমি আবার আপনার কাছে আসবো, তার আগে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই সোহরাব হাসান। সেটি হলো যে 2001 সালে শেখ হাসিনা একবার অভিযোগ করেছিলেন যে ভারতের কাছে গ্যাস বিক্রি করিনি বলে আমাকে ক্ষমতায় আসতে দেয়নি। মানে আমাদের যে এখন ভারত বিরোধী একটা ঐক্য দেখা যাচ্ছে, মানে সেটা তো দেশের প্রশ্নেই, যে দেশ থেকে তারা মানে এত বেশি আসলে শুষে নিয়েছে, যেটার বিরুদ্ধে মানুষের একটা ঐক্য কিংবা মানুষের ভোটাধিকার, যে মানবাধিকার যেগুলো, সেগুলো লঙ্ঘন করতেও ভারত অনেকটা সরকার আওয়ামী লীগকে সাহায্য করেছে। এমনকি আবার ভবিষ্যতে ইকুয়েশন আসবে যে অন্য কোনো সরকার যখন ক্ষমতায় আসবে তখন তারা ভারতের কাছে নতজানু হবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, নিজেদের স্বার্থের ক্ষেত্রে। মানে কারা? অন্য কোনো দল যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে, 2001 সালে যেমন শেখ হাসিনা যেই অভিযোগটা করেছিলেন যে গ্যাস বিক্রি করিনি বলে আমাকে ক্ষমতায় আসতে দেয়নি, মানে ক্ষমতায় আসার জন্য কি আবারও এরকম সম্ভাবনা আছে কিনা? কিন্তু প্রথমেই আপনি ধরে নিয়েছেন যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন এটি কি সত্য? সেটাও প্রশ্নবিদ্ধ। প্রথমত এটি সত্য নয়, কারণ গ্যাস বিক্রি করবে না বলে জনে জনে কি মানে সব ভোটারকে যে বলে আসছে যে বিএনপি গ্যাস বিক্রি করবে বলে তাদের ভোট দাও, বা বিএনপি আওয়ামী লীগ গ্যাস বিক্রি করবে না বলে তাদের ভোট দিও না, সেটি তো নয়। বিষয়টি হচ্ছে যে পরাজিতের এক ধরনের ভাষা থাকে আর জয়ীর আর এক ধরনের ভাষা থাকে। তো জয়ীর ভাষা সবসময় উদার, মানবিক এবং মানে কি বলে সংকীর্ণতার ঊর্ধ্বে থাকে এবং আছে বলেও মনে করি। কারণ বাংলাদেশের 17 কোটি মানুষ সামন্ত যে কথাটা যার উপর জোর দিয়েছেন, একত্র থাকা। একত্র থাকলে আপনি জানেন কিউবা কত ছোট্ট দেশ,
যুক্তরাষ্ট্র এই 60 দশকের 6 দশকেরও বেশি, না আরও বেশি, 70 বছর ধরে তো যুক্তরাষ্ট্র কিউবাকে কাবু করতে পারেনি। সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের জাতীয় স্বার্থের ব্যাপারে, আমাদের নিরাপত্তার ব্যাপারে, আর কোনো রকম অন্তর্ঘাত না হয়, উস্কানি না হয়, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উস্কানির এটি মানে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। দ্বিতীয় হচ্ছে আমরা কি চাই, যেটি সামন্ত বললেন যে আমরা পুনর্গঠন, রাষ্ট্র পুনর্গঠন। রাষ্ট্র পুনর্গঠন কীভাবে, সেটি আরও বেশি আলোচনা হওয়া উচিত। এই যে 3টি বৈঠক পুরো মানে পরিস্থিতি কিন্তু বদলে দিয়েছে। মানুষের মধ্যে ইতিবাচক ধারণা এসেছে, আস্থা এসেছে, সরকারের প্রতিও বিশ্বাস বেড়েছে। সরকার উচিত এই যে এনগেজমেন্ট, যেটা সম্পৃক্ততা, যত বেশি মানুষকে আপনি সম্পৃক্ত করতে পারবেন, যেখানে যেখানে সংশয় আছে, সন্দেহ আছে বা কারো অভিযোগ আছে, সেই প্রতিটি আমলে নিয়ে প্রতিকারের ব্যবস্থা করা। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাঠামো ছোট, তার অভিজ্ঞতার অভাব আছে, এটি সত্য। কিন্তু সরকার যদি রাজনৈতিক নেতৃত্বের, ছাত্র নেতৃত্বের, এমনকি গণমাধ্যমের সহযোগিতা চায়, গণমাধ্যম সহযোগিতা করবে। এ সরকার বলেছে যে তারা তাদের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেওয়া, কিন্তু আবার এমন না হয় যে তাদের সমালোচনা করলে তারা আবার ক্ষিপ্ত না, মানে সেটাকে অন্যভাবে ভাবে। থ্যাংক ইউ ভাই। আমি সামান্তা আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই যে আমি একই প্রশ্ন, যে ভবিষ্যতে কি এমন হওয়ার সম্ভাবনা আছে যে জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে অন্য কোনো দেশের দাবিদারি করার? দেখুন, আমি একটু একটা জিনিস বলি যে আমাদের আত্মসমালোচনাও প্রয়োজন আছে। এবং আত্মসমালোচনা কি অর্থে, যে একটা দেশ আমাদেরকে ঘিরে আছে, ভারত আমাদেরকে ঘিরে আছে, আমরা বলছি প্রতিবেশীর সাথে প্রতিবেশী সম্পর্ক কেমন হয়। আমাদের তো একটা কালচারও আছে, আমাদের তো এখানে মাটি মানুষের একটা কালচার আছে। এই কালচার ওয়াইজ আমরা দেখি যে প্রতিবেশীর সাথে সম্পর্ক হয় সৌহার্দ্যের, বিনিময়ের এবং সমতার। কিন্তু আমরা যদি আমাদের ফরেন রিলেশনটা দেখি উইথ ইন্ডিয়া এবং আদার্সের সাথে, অনেক বেশি পার্থক্য। কারণ আমাদের সব ফরেন রিলেশন আসলে বেসিক্যালি ইন্ডিয়ার সাথে এবং ইন্ডিয়ার মাধ্যমে, মানে বেসিক্যালি এটা হচ্ছে আমাদের সিনারিও। তো এখানে আমরা একটা জিনিস কখনোই মনে করতে পারবো না যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একজন, যিনি আসলে এতই ভালো পারফরমেন্স করছেন তার আমলে, উনি আমাদের চুক্তিগুলোতে আসলে কন্টিনিউয়াসলি বাংলাদেশকে আসলে ওই জায়গায় সম্মানিত করতে পারছেন, মর্যাদা দিতে পারছেন। এটা আমরা আসলে মনে হয় না মনে করতে পারি। এবং কন্টিনিউয়াসলি ইন্ডিয়ার সাথে আমাদের চুক্তিগুলো একে তো গোপন, অসম, এবং যেগুলো ওপেন হয় সেগুলো অসম, এবং পরবর্তীতে আমরা দেখি যে আমরা আসলে শুধুমাত্র হারাচ্ছি। এবং এটা আমি শুধু 15 বছরের কথা বলবো না, আমাদের 53 বছর ধরে এটা একটা ধারাবাহিকতা। তো আমাদের ইটস হাই টাইম। আপনার এখন নতুন দেশ পুনর্গঠন করতে হলে আপনার নতুন ফরেন পলিসি লাগবে, নতুন ফরেন মিনিস্টারের নতুন আইডিওলজি লাগবে। এখন ফরেন মিনিস্টারের আইডিওলজি কেমন হওয়া উচিত, যেটা মানে আমাদের তো একটা সমতা অ্যাটলিস্ট লাগবে। আপনি হচ্ছে আপনার কম্পিটিটিভনেস আপনি কীভাবে স্ট্যাবলিশ করবেন। পুরো যে আমাদের রিজিয়ন সাউথ ইন্ডিয়ায়, সাউথ যে মানে এশিয়ায়, পুরো সাউথ এশিয়ায় আমাদের অবস্থান কোথায়? বাংলাদেশকে কি আমরা কোনোভাবে স্ট্যাবলিশ করতে পারছি? আমরা তো এখনও আরেকটা দেশের পরিচিত হই নানান বিদেশে গেলে। এবং এটার অভিজ্ঞতা আপনি চেক করলে দেখতে পাবেন, আমাদের বিদেশি ভাই বোন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করছেন বাংলাদেশিরা, তারা আপনাদেরকে বলবে যে কি হিউমিলিয়েটিং সিচুয়েশন, আইডেন্টিটি ক্রাইসিস আছে। তো এগুলো থেকে কি আমরা মুক্ত হওয়ার চেষ্টাও করবো না? আমাদের তো দেশ পুনর্গঠন কিভাবে করবো? শুধু লোকালি ঠিক করলেই হবে? এটা তো একটা পুরো আউটলুকটা চেঞ্জ করতে হবে, বাংলাদেশের পুরো প্রেজেন্টটা চেঞ্জ করতে হবে। আমরা যে বারবার তরুণ নেতৃত্বের কথা কেন বলছি, কারণ তরুণরা এটা ভাবছে, তরুণ এটা ফেস করছে। এখনও আমরা হচ্ছে এই যে ফ্রিল্যান্সার, আমাদের দেশে যে এতগুলো ফ্রিল্যান্সার তরুণ, তাদেরকে আমরা এখনও মানে ওই সেফটি দিতে পারিনি, তাদের যে অর্থনৈতিক সুরক্ষা আমরা এটা দিতে পারিনি। ফ্রিল্যান্সার যে একটা মানে অকুপেশন, এটা আমরা করতে পারিনি। এই পুরো জিনিসটা আসলে নোটিস করা প্রয়োজন। আপনাকে এই পুরো ফরেন পলিসি থেকে শুরু করে সম্পর্কের ভিত্তি কি হবে, দেশ যত বড়ই হোক আমাদের মর্যাদা আমাদেরকে রাখতে হবে, সেটা দেশ যাই হোক না। অসংখ্য ধন্যবাদ। ফরেন পলিসিতে অবশ্যই একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা লাগবে, সামান্তা শারমিন বলছিলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।